গুড ইভিনিং টু অল দ্য ফিউচার ডক্টর্স। আজকে আমরা শুরু করতে চলেছি হিলার বায়োলজি সেশন। আমার সাথে ঐন্দ্রিলা ম্যাডামও আছে। আমি তোমাদের কয়েকটা কথা একটু আগে বলে নিতে চাই। আগের দিন কেমিস্ট্রি ওরিয়েন্টেশন ক্লাসে স্যার তোমাদের কয়েকটা কোয়েশ্চেন করেছিলেন যে ওয়াই ডক্টর। অ্যাকর্ডিং টু মি ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট না, সব থেকে নোবেল প্রফেশন পৃথিবীতে যদি কিছু হয় সেটা হচ্ছে বিং আ ডক্টর। ডক্টর হওয়া মানে কি শুধুমাত্র ফেম ওয়েলথ না, থিঙ্ক অ্যাবাউট দ্য পাওয়ার। তোমরা সেই পাওয়ারটার কথা ভাবো যেটা তোমরা আজ থেকে 7 বছর পরে 2 ইয়ার্স 11-12 এবং তারপরে 5 বছর MBBS ডিগ্রি পাওয়ার পর যেদিন তুমি সেই হোয়াইট কোটটা পরবে, যেই স্টেথোস্কোপটা তোমাদের গ্র্যাজুয়েশনের ডের দিন, ফেলিসিটেশনের ডের দিন তোমাদের গলায় লাগবে এবং যখন হাতে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা পাবে, হাউ উড ইউ ফিল দ্যাট ডে? কীরকম লাগবে তোমরা একবার সেটা ভাবো। দেখো, মোটিভেশন অ্যাজ এন অল দেওয়াটা খুব ইজি। মোটিভেশন দেওয়ার জন্য কোনো ভিডিও তোমরা দেখতে পারো, মোটিভেশন নেওয়ার জন্য তোমরা টিচার্সদের সাথে রেগুলার বেসিসে কথা বলতে পারো। বাট তোমরা রিয়েলি বলো, যদি তোমাদের গোলটা সত্যি সত্যি বিং আ ডক্টর হয় নিজের থেকে, তাহলে কি কাউকে মোটিভেট করতে লাগবে? ডেফিনেটলি টাইম অ্যান্ড অ্যাগেন আমরা ক্লাসে তোমাদের বলতে থাকবো যে আরও ভালো করে পড়ো। বাট একটা ট্রু স্টুডেন্ট যে পরবর্তীকালে ফিউচারে ভাবছে যে দ্যাট পারসন ওয়ান্টস টু বিকাম আ ডক্টর, তাকে কি রেগুলার বেসিসে বলতে লাগবে? আজকে তোমরা যেই জায়গাতে রয়েছো, যারা র্যাঙ্ক করেছে, যারা আজকে সাকসেসফুলি ডক্টরস হয়ে গেছে, তারাও এই জায়গাটাতে কিন্তু ছিল। তাদেরও প্রচুর টপিক্সে প্রবলেম হয়েছে, তারাও এই জায়গাটাতে যখন ছিল প্রচুর ফিয়ার, প্রচুর ডাইলেমা, দোটানার মধ্যে ছিল যে কি করে কভার করব, আদৌ চান্স পাবো কি পাবো না। মাল্টিপল টপিক্সে তাদেরও প্রবলেম হয়েছে, তোমাদেরও প্রবলেম হয়তো ছোটো ছোটো কিছু টপিক্সে হবে। তারপরে তোমরা হয়তো কোনো একটা টপিক তোমাদের বুঝতে অসুবিধা হবে, কোনো কোনো পরীক্ষাতেও খারাপ মার্কস আসবে। বাট ইউ ক্যানট ফিল ডিমোটিভেটেড উইথ দ্যাট। তোমাকে রেগুলার বেসিসে পারসিস্টেন্টলি উইথ ফুল কনফিডেন্স তোমাকে এগিয়ে যেতে হবে। একটা পরীক্ষাতে মার্কস খারাপ আসলেও ইউ শুড নট ব্রেক উইথ দ্যাট। তোমাকে রেগুলার বেসিসে নিজেকে আপগ্রেড করে যেতে হবে, প্রতিটা টপিক তোমাকে ভালো করে বুঝতে হবে। অ্যান্ড কনসিডারিং বায়োলজি, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এটা ছাড়া তোমার পক্ষে নিট ক্লিয়ার করা অথবা ডক্টর হওয়া কোনোভাবেই ইজি নয়। ইনফ্যাক্ট আজকের ডেটে নিট ইজ ভেরি ভেরি টাফ এবং কম্পিটিশানও কিন্তু চরম বেসিসে ইন্টেন্স, ভীষণ রকমের ইন্টেন্স কম্পিটিশন। কিন্তু আমি জানি যে যারা সেলফ মোটিভেটেড বাচ্চা, যারা আজকের ডেটে ডে 1 থেকে 24 মান্থের একটা জার্নি নিজেরা মেন্টালি সেট আপ করে নিচ্ছে যে আমাকে পারতেই হবে, আমি করেই ছাড়বো, তাদের ক্ষেত্রে ইট উইল বিকাম আ ভেরি ইজি টাস্ক। নট ইজি আমি বলবো, ইট উইল বিকাম ডিসিপ্লিনারি। যদি তোমরা করতে পারো তাহলে ডেফিনেটলি তোমাদের এই রোজ রোজ মোটিভেশনের দরকার হবে না, যেটা আজকে আমি বলছি। ডেফিনেটলি টাইম অ্যান্ড অ্যাগেন হয়তো ম্যাডাম তোমাদের ক্লাসে বলবেন, আমিও তোমাকে ক্লাসে বলবো, ফিজিক্স ক্লাসে তোমরা সেম কথা শুনতে পাবে, কেমিস্ট্রি ক্লাসে সেম কথা শুনতে পারবে। বাট তোমরা যদি নিজে বাড়িতে গিয়ে সে একটুখানি বেশি রিল্যাক্স করার চিন্তাভাবনা করো, বা ধরে নিলাম আজকে কোনো ইনভিটেশন আছে, তোমরা সেই ইনভিটেশনে যাওয়ার আগে, এখন আর কিন্তু ক্লাস 10 অবধি সেরকম কারিকুলাম তোমাদের নেই। তোমাদের যখন ছুটি কাটানোর হবে, তোমরা একবার জাস্ট ভেবো যে আমি আজকে যে পুরো সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি বা সে 2 দিন আমি ছুটি কাটাবো, ইজ দ্যাট বিগার, ইজ দ্যাট সেলিব্রেশন বিগার দ্যান দ্যাট সেলিব্রেশন দ্যাট আই এম গোয়িং টু ডু আফটার 7 ইয়ার্স? বাট নিটে চান্স পাওয়ার পরে যে সেলিব্রেশনটা হবে। আমি একটা ছোট্ট কথা বলে দিই যে আমরা সবসময় দেখি যে নানান রকম ফিল্ডে একটা জব অপরচুনিটিসের প্রবলেম আসে। বাট বিইং আ ডক্টর ইজ আ গ্লোবাল নিড। মানে আজকের ডেটে এরকম কোথাও হয় না যে একটা মানে কি বলবো, একটা MBBS পাস হোক, মিনিমাম একটা MBBS পাস হোক, একটা ডক্টরের জব অপরচুনিটিসে প্রবলেম হয়। তুমি নিজের স্টেটে, নিজের কান্ট্রিতে, নিজের কন্টিনেন্টকে তুমি সার্ভ করতে পারবে, গ্লোবালি তুমি যেখানে ইচ্ছা সার্ভ করতে পারবে। একটা প্রচণ্ড নিম্নতর স্তরে নেমে বা তুমি একটা একদম রিমোট একটা ভিলেজে গিয়ে ইউ ক্যান ওয়ার্ক ফর দ্য কি বলবো, একদম মানে যারা দুবেলা খেতে পর্যন্ত পাচ্ছে না। তো তুমি একবার ভাবো দ্য পাওয়ার ইউ উইল হ্যাভ। সেই পাওয়ারটা অ্যাচিভ করার জন্য তোমাকে জাস্ট 2 বছর খুব মন দিয়ে কনসিস্টেন্টলি পড়াশোনা করে যেতে হবে। আমি আবার বললাম যে এরকম আসবে দিন যখন তোমার মনে হবে যে আর ভালো লাগছে না, এই টপিকটা আমি বুঝতে পারছি না, এই চ্যাপ্টারটা আমি ছেড়ে দিই।
আমি তোমাদের বলে রাখি, যারা এই এক্সামটা ক্লিয়ার করেছে তারা কিন্তু এই কথাগুলো ভেবে ডিসিপ্লিনারি কাজ করে গেছে। এই কথাগুলো ভেবে কিন্তু পরের দিন দে ডিডন্ট গিভ আপ অন দ্যাট চ্যাপ্টার। পরের দিন সকালবেলা আবার উঠেছে বা সেদিনকে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা আবার বইটা নিয়ে বসে দে কেপ্ট অন ট্রাইং। আদারওয়াইজ তখনও ক্লিয়ার করাটা ইজি ছিল না, আজকের ডেটেও কিন্তু ক্লিয়ার করাটা ইজি নয়। তোমাদের আমি একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে নিটে তোমরা জানো 720-তে এক্সামিনেশন হয়, তার মধ্যে বায়োলজি ইটসেলফ ক্যারিজ 360 মার্কস। এটাতে আজকের ডেটে প্রয়োজন অ্যাবাভ 300, তোমাদের ধীরে ধীরে আমি ডিটেলসটা আরও দেবো। প্রেফারেবলি 330, তাহলে ফিজিক্স কেমিস্ট্রির ওপর থেকে তোমার প্রেশারটা কমে যায়। এবং এটা সম্ভব, এটা কনসিস্টেন্টলি পড়ে গেলে, যেভাবে তোমাকে টিচার কাজ দিচ্ছে, যেভাবে তোমার হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, যে এক্সামসগুলো এখান থেকে নেওয়া হচ্ছে, সেগুলো যদি তুমি সিনসিয়ারলি ডেডিকেটেডলি দাও, তাহলে এই নাম্বারটা তোলা পসিবল। বাট ওই যে বললাম, পুরোটাই তোমার মোটিভেশনের ওপর ডিপেন্ড করছে, তুমি করতে চাইছো কিনা। ইট ইজ ভেরি কি বলবো, মানে ইট ডাজেন্ট টেক মাচ। যারা স্কোর করছে তারা এই নাম্বারটা পেয়েই কিন্তু নিট কোয়ালিফাই করছে, যাতে কিনা তোমার ফিজিক্স কেমিস্ট্রির ওপর থেকে প্রেশারটা কমে যায়, রাইট? তাহলে আজকে থেকে তোমরা নিজেদেরকে প্রমিস করো, নেক্সট 2 ইয়ার্স তোমরা সিনসিয়ারলি পড়াশোনা করবে। অ্যান্ড আর টার্গেট ইজ নিট 2027। আমাদের মেন টার্গেট হচ্ছে টু বিকাম ওয়ান অফ দ্য মোস্ট part of one of the most noble profession of the entire globe. And বাকিটা আমাদের সিলেবাস নিয়ে ডিসকাশন তোমাদের ম্যাডাম করে দেবেন। ম্যাডাম, আমি একটু ইন্ট্রোডিউস করে দিই। ঐন্দ্রিলা ম্যাডাম, আপনি কথা বলুন। হ্যালো, আমি ঐন্দ্রিলা চৌধুরী, আমি তোমাদের বায়োলজি মেন্টর। তো আমি তোমাদের 11-এর মেজরিটি ক্লাসগুলো নেব। তো আমরা আজকে প্রথমেই দেখে নেব যে কি চ্যাপ্টার আমাদের আছে ক্লাস 11-এর, যেগুলো আমাদের কভার করতে হবে। এতক্ষণ ম্যাডাম নিশ্চয়ই তোমাদের বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে কি করতে হবে, কতটা টাফ এই এক্সামটা, যার জন্য তোমাদের কতটা মোটিভেটেড ওয়েতে ডেলি পড়াশোনা করতে হবে, এবং আমাদের ক্লাস থেকে যা যা হোমওয়ার্কগুলো দেওয়া হবে সমস্ত হোমওয়ার্কগুলো করতে হবে। যা যা ডাউটস থাকবে সেগুলো পরের দিন এসে জিজ্ঞেস করে ক্লিয়ার করতে হবে, এবং সিরিয়াসলি কোয়েশ্চেন আনসারগুলো সলভ করা, এবং টাইম টু টাইম যে মক টেস্টগুলো এখান থেকে দেওয়া হবে সেগুলোকে দেওয়া, এবং নিজেদেরকে রিভ্যালুয়েট করা। এই প্রসিডিওরের মধ্যে থাকলে আশা করছি তোমরা সবাই সাকসেসফুল হবে। এই এক্সামটা আমরা খুব সাকসেসফুলি উতরে যেতে পারবো। তো এই ক্লাস 11-এ আমাদের যে চ্যাপ্টার্সগুলো পড়ানো হচ্ছে বায়োলজিতে, তার মধ্যে আমরা এই চ্যাপ্টারগুলোকে টোটাল 5টা ইউনিটে ভাগ করেছি। সো প্রথম ইউনিটে আমরা পড়ব হচ্ছে লিভিং ওয়ার্ল্ড সম্পর্কে, যেখানে তোমাদের বোঝানো হবে যে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ লিভিং, কেন এটা ডিফারেন্ট ফ্রম দ্য নন লিভিং, এই কনসেপ্টগুলো দেওয়া হবে। এছাড়াও কোনো একটা অর্গানিজমকে আমরা কেন ক্লাসিফাই করব, কেন আমরা তাদের নামকরণ করব, মানে নোমেনক্লেচারে ফেলবো, এবং তাদের ক্রাইটেরিয়াগুলোকে আমরা কেন ডিসকাস করব, মানে ডিফারেন্সিয়েট করব, যাতে করে আমরা অন্য অর্গানিজমের থেকে তাদেরকে আলাদা করতে পারি, তাই তো? এই কারণেই তো আমরা ক্লাসিফিকেশনটা করি। তো এই ক্লাসিফিকেশনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালিড। আজকে যদি আমি কলকাতায় বসে একটা নিয়ম করি, সেটা তো বিদেশে গিয়ে নাও ভ্যালিড হতে পারে। সাপোজ তুমি এখানে আমকে ম্যাঙ্গো বলছো, বিদেশে হয়তো সেটা কেউ নাও বুঝতে পারে। তো সেজন্য একটা সায়েন্টিফিক ক্লাসিফিকেশন যদি আমরা করি, সেক্ষেত্রে কি হবে, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ওয়ার্ল্ড ওয়াইড প্রতিটা দেশে আমরা কিন্তু ওটাকে, মানে যেটা আমরা বোঝাতে চাইছি ম্যাঙ্গো, সেটাকে আমরা খুব ইজিলি বোঝাতে পারবো। এটাই তো নোমেনক্লেচার বা সায়েন্টিফিক নোমেনক্লেচারের উদ্দেশ্য। তো এই যে ডিটেলসে আমরা এটা আলোচনা করব, এবং তার সাথে সাথে আমরা সমস্ত যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো পড়বো, এবং 5 কিংডম ক্লাসিফিকেশন, 6 কিংডম ক্লাসিফিকেশন, তার যে বেসিসগুলো, মানে আমি বলতে চাইছি কেন মনেরা আলাদা ফর্ম প্রোটিস্টা, কেন প্রোটিস্টা ইজ আলাদা ফর্ম ফাঙ্গি অর অ্যালগি, এবং কেন সেটা প্লান্ট কিংডমে ফেলা হচ্ছে না, তাদের জন্য একটা ডিফারেন্ট কিংডম ক্রিয়েট করা হয়েছে, বা অ্যানিমালরা কেন প্লান্টের থেকে আলাদা, কিভাবে আলাদা, তাদের কি বেসিসে আমরা আলাদা করেছি, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলোকে আমরা ডিটেলসে আলোচনা করব বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে। এবং তার সাথে সাথে আমরা পড়ব প্লান্ট কিংডম এবং অ্যানিমাল কিংডম। তাহলে আমরা এখানে কি জানছি, প্লান্ট সম্পর্কে জানছি, অ্যানিমাল সম্পর্কে জানছি, অ্যাজ
ওয়েল অ্যাজ ফাঙ্গি, অ্যালগি, মনেরা এবং প্রোটিস্টা সম্পর্কে জানছি এই ইউনিট 1-এর চারটে চ্যাপ্টারে। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলোর নাম আমি যদি লিখি, এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে লিভিং ওয়ার্ল্ড, 2 নম্বর হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, 3 নম্বর অ্যানিমাল কিংডম, আর পড়ছি আমরা প্লান্ট কিংডম। এই চারটে চ্যাপ্টারকে আমরা রাখছি ইউনিট 1-এ। ঠিক আছে, এই অবধি বুঝতে পেরেছো? এবার আমরা ইউনিট 2 সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, ইউনিট 2-তে আমাদের কি আছে? মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট এবং স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল। আমরা ডিটেলসে ফ্লাওয়ারিং প্ল্যান্টের মরফোলজি এবং অ্যানাটমি স্টাডি করব এবং প্রতিটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট যে একে অন্যের থেকে আলাদা, কিভাবে আলাদা স্ট্রাকচারালি এবং মরফোলজিক্যালি, সেই সম্পর্কে আমরা ডিটেল আলোচনা করব। এছাড়াও স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালে আমরা দুটো মানে পুরো অ্যানিমালের স্ট্রাকচারগুলো তো পড়বই, এবং টিস্যু লেভেলে, অর্গ্যান সিস্টেম লেভেলে কীভাবে সেটা একটা ফুল অর্গানিজম তৈরি হচ্ছে সেই সম্পর্কে আমরা তো জানবই। এর সাথে সাথে আমরা ককরোচ এবং ফ্রগ এই দুটো সম্পর্কেও ডিটেলসে আলোচনা করব আমাদের ইউনিট 2-তে। তাহলে আমাদের ইউনিট 2-তে কী থাকছে? ইউনিট 2-তে থাকছে মরফোলজি অ্যান্ড anatomy of flowering plant, আর একটি চ্যাপ্টার থাকছে স্ট্রাকচারাল অর্গান ইন অ্যানিমাল। এই তিনটে চ্যাপ্টার আমাদের থাকছে ইউনিট 2 থেকে। ঠিক আছে, এবার আসছি আমরা থার্ড যে ইউনিট, সেটা হচ্ছে সেল, দ্য ইউনিট অফ লাইফ। সেল সম্পর্কে আমরা খুব ছোটো থেকেই পড়ে আসছি। সেলের যে তার স্ট্রাকচার, তার মধ্যে যে বিভিন্ন রকম অর্গানেলিসগুলো আসছে সেগুলো আমরা জানছি। এছাড়াও আমরা প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল এবং প্লান্ট সেল, অ্যানিম্যাল সেলের ডিফারেন্স, এবং আমরা জানছি যে কেন প্লান্ট সেল অ্যানিম্যাল সেলের থেকে বিভিন্নভাবে ডিফারেন্ট, এবং সেই সেল সম্পর্কে যাবতীয় যা যা অর্গানেলিস আছে সমস্ত আমরা ইন ডিটেলস আলোচনা করছি আমাদের এই সেল দ্য ইউনিট অফ লাইফে। এছাড়াও আমরা সেল সাইকেল দেখে নেব এবং সেলের ডিভিশন কিভাবে হয় সেগুলোও আমরা পড়ব। তার সাথে সাথে আমরা পড়ব বায়োমলিকুল সম্পর্কে, যেখানে আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব এই ইউনিট 3-এর 3টে চ্যাপ্টারে। তাহলে আসো আমরা লিখে নিই। ইউনিট 3-তে থাকছে আমাদের সেল দ্য ইউনিট অফ লাইফ, দেন আমাদের থাকছে সেল সাইকেল and cell division and biomolecules. হলো, এবার আমরা আসছি ফোর্থ যে ইউনিট, সেটা হচ্ছে আমাদের প্লান্ট ফিজিওলজি, যেখানে আমরা ছোটো থেকেই পড়ে এসেছি ফটোসিনথেসিস সম্পর্কে, সেটাই আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো ফটোসিনথেসিসের ইন ডিটেল আলোচনা হবে আমাদের ইউনিট 4-এ। এছাড়াও তার সাথে সাথে রেসপিরেশন সম্পর্কে আলোচনা হবে, এবং আলোচনা হবে এর প্লান্টের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে, মানে প্লান্টের যে বিভিন্ন রকম হরমোন আছে সেগুলো তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে কীভাবে কী রোল প্লে করছে সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব আমাদের প্লান্ট ফিজিওলজি ক্লাসে। সো ইউনিট 4-এ আমাদের কী থাকছে একবার চলো দেখে নিই। ইউনিট 4-এ থাকছে আমাদের ফটোসিনথেসিস, দেন থাকছে আমাদের রেসপিরেশন, আর থাকছে আমাদের
প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই তিনটে চ্যাপ্টার থাকছে আমাদের প্লান্ট ফিজিওলজিতে ইউনিট 4-এ, ঠিক আছে। লাস্ট ইউনিট হচ্ছে আমাদের ইউনিট 5, আমরা পড়ব হিউম্যান ফিজিওলজি সম্পর্কে। সেখানে টোটাল আমরা পাচ্ছি 6টা চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, সেখানে ব্রিদিংয়ের বিভিন্ন যে পাথওয়েজগুলো সেগুলো আমরা শিখব। এছাড়াও আমরা শিখে নেব বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, ছোটো থেকে আমরা হার্ট তো পড়েইছি, আরও ইন ডিটেলসে আমরা হার্টের সমস্ত কিছু পড়ব। এছাড়াও আমরা পড়ছি হচ্ছে থার্ড চ্যাপ্টার, দ্যাট ইজ এক্সক্রিটরি প্রোডাক্ট অ্যান্ড ইজ এলিমিনেশন। এছাড়া আমরা পড়ছি লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট অ্যান্ড নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, তার সাথে সাথে আমরা পড়ব কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। সো এই চ্যাপ্টারগুলো বেশিরভাগটাই তোমরা ক্লাস 9, 10, 8, 9, 10-এ পড়ে এসেছো, সেটাই আমরা একটু ডিটেলসে পড়ব, ঠিক আছে। তো এই গেল আমাদের ইউনিট 5-এর 6টা চ্যাপ্টার। তো ইউনিট 5-এর 6টা চ্যাপ্টার আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের তো এই 6টা চ্যাপ্টার আছে আমাদের হিউম্যান ফিজিওলজিতে। আশা করি তোমাদের সকলের কাছে আমি বোঝাতে পেরেছি আমাদের সিলেবাস সম্পর্কে। বাকিটা তোমাদের ম্যাডাম বলে দিচ্ছেন। তোমাদের চ্যাপ্টার সম্পর্কিত আলোচনা হয়ে গেছে। এবার আমি তোমাদের একটা ছোট্ট জিনিস বলে দিই। যেহেতু আমার ইউনিট 5টা এখানে লেখাই আছে, দেখো তোমরা এইটা পড়ে নিয়েছো অলরেডি আইসিএসসিতে ক্লাস 9-এ। সিবিএসসিতে থাকলে এই চ্যাপ্টারটা তোমরা অলরেডি পড়েছো, হচ্ছে গিয়ে ওই লাইফ প্রসেসেস বলে যে চ্যাপ্টারটা আছে কিছুটা সেখানে পড়েছো, এটা তারই একটা ব্রডার ভার্সন, ঠিক আছে। সার্কুলেটরি সিস্টেম তোমরা ক্লাস 10-এ পড়েছো, লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট তোমরা ক্লাস 9-এ পড়েছো, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন এটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন এটাও ক্লাস 10-এ, অ্যান্ড এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড এলিমিনেশন এগুলো ক্লাস 10-এ পড়েছো। ইউনিট 4-এর যে চ্যাপ্টারগুলো, দ্যাট ইজ ফটোসিনথেসিস তোমরা ক্লাস 10-এ অলরেডি পড়েছো, রেসপিরেশন ইন প্লান্টস তোমরা ক্লাস 9-এ পড়েছো, ঠিক আছে। তো আমরা এবার আরেকটু বেশি একটু ব্রডার স্পেকট্রামে এই সেম চ্যাপ্টারগুলো পড়বো। এছাড়াও ফার্স্ট ইউনিটের যে চ্যাপ্টারগুলো প্লান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম, এগুলো কিন্তু সবই তোমাদের ক্লাস 9-এ অলরেডি গো থ্রু করা, ঠিক আছে। এবার আরও ডিটেলসে, যেমন এত কিছু ক্লাসের ডিটেলস আমরা কিন্তু পড়িনি, ঠিক আছে। জাস্ট আমরা এক্সাম্পলস, নাম, বেসিক ক্যারেক্টারিস্টিক্স এইগুলো পড়েছিলাম। তাদেরও যে ফার্দার ক্লাসের ডিভিশনস হয়, গাছের তোমরা কি পড়েছো, ব্রায়োফাইটা, থ্যালোফাইটা, এগুলোর যে ফার্দার আবার ক্লাসিফাই করা যায়, আরও মানে হায়ারার্কিতে আরও ডিভিশন পসিবল, সেটা আমরা এগুলো কিন্তু আগে পড়িনি এত ডিটেলসে। আচ্ছা, এবার আমি তোমাদের যেটা ক্লিয়ার করে দিই একটু, সেটা হচ্ছে কি রিসোর্সেস তোমরা
কি ইউজ করবে। একটা হচ্ছে গিয়ে তোমাদের 2 বছরের যেটা ওভার অ্যান্ড ওভার অ্যাগেন যতবার পসিবল রিভিশন করে যেতে হবে, একই জিনিস বারবার করে প্রতিটা লাইন তোমাদের ফুল ফোকাসলি পড়তে হবে, দ্যাট ইজ এনসিইআরটি। অলরেডি বাই নাও তোমরা মেজরিটি লোকজন এটা জানো। এনসিইআরটির মেজরিটি কোয়েশ্চেন নিটে, মেজরিটি মানে অলমোস্ট সব কোয়েশ্চেন নিটে এনসিইআরটি বেসডই কোয়েশ্চেন হয়। কিছু কিছু কোয়েশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েও দিয়ে দেয়। এনসিইআরটি যেরকম তোমরা ক্লাস 10 লেভেলে তোমাদের স্কুলের টেক্সট বই, যারা আইসিএসসিতে ছিলে তাদের ক্ষেত্রে কনসাইসে আমি যে কথাটা বলেছিলাম যে পারলে কনসাইসের প্রত্যেকটা ডায়াগ্রামের তলায় কী কী লেখা আছে পারলে সেগুলোও একবার করে পড়ে নাও। এখানেও সেম জিনিস, ডায়াগ্রামসও তোমাকে এনসিইআরটি বেসডই করতে হবে। তোমাকে এনসিইআরটিতে যেই কোণায় যা যা আছে এভরিথিং শুড বি প্রপারলি ক্লিয়ার ইন এনসিইআরটি। এর সাথে আমাদের ইনস্টিটিউটের যে মডিউল দেওয়া হবে এইটা বাস। এছাড়া আমরা তোমাদের রেগুলার বেসিসে ক্লাসে ওয়ার্কশিটস নেব। এক একটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পর তোমাদের রিগোরাস এক্সামস দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ আফটার এভরি চ্যাপ্টার। We will follow this after every chapter আমরা এক্সাম নেব। আফটার এভরি যত ছোটই চ্যাপ্টার হোক না কেন আমরা এনসিইআরটি বেসড পরীক্ষা একটা নেব। এবার 2-3টে চ্যাপ্টার শেষ হয়ে গেল, তারপর আমরা ইউ নো দ্য মানে হাউ ইট ওয়ার্কস, ঠিক আছে? তো এনসিইআরটি মডিউল তার সাথে আমাদের ওয়ার্কশিটস এবং আমাদের এক্সাম শিটস করলেই তোমাদের যথেষ্ট, এর বাইরে তোমরা আর কিছু করবে না। আর যদি স্কুল থেকে অন্য কোনো টেক্সট বই দেয় সেটা তোমরা রেফার করতে পারো, বাট আই উড ফর নিট আমাদের শুধু এইগুলোই লাগবে, ব্যাস যথেষ্ট। আর কপিজ 2টো কপি থাকবে, একটা ফর বটনি আর একটা ফর জুলজি। এই 2টো কপি তোমরা রেগুলার বেসিসে ক্লাসে আনবে। রুটিন তোমাদের শেডিউল তোমাদের দিয়ে দেওয়া থাকবে, সেই শেডিউল দেখে কবে কি ক্লাস আছে, প্ল্যান বেসিস কোনো পড়াশোনা হলে তোমরা বটনি প্রথম দিকটাতে বলে দেওয়া হবে কবে কি কপি আনবে, তারপরে তোমরা নিজেরাই ইউজ টু হয়ে যাবে। তাহলে লেটস স্টার্ট আ জার্নি অফ 2 ইয়ার্স। ভালো করে পড়াশোনা করো ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। থ্যাংক ইউ।